সবাইকে অনেক ধন্যবাদ। আজকের মতো একটা ব্যস্তকর দিনেও আপনারা সময় বার করেছেন আমাদের জন্য। তো স্যার, সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের একটু যদি পরিচয়টা আপনারা দেন। আমাদের এটা বেসিক্যালি একটা পরীক্ষার বোর্ড। এটা সারা ভারতবর্ষব্যাপী চলে। নাচ, গান, আঁকা, আবৃত্তি, যোগাসন এই সমস্ত নিয়ে আমাদের এক্সাম হয়, পরীক্ষা হয়। বোর্ডের যারা কর্মকর্তারা রয়েছেন তারা, এবং প্রথম কথা হচ্ছে যে আমাদের টিচাররাই হচ্ছে আমাদের সম্পদ। যারা এই বোর্ডের আন্ডারে যুক্ত, মানে সঙ্গে যুক্ত আছেন, এই বৃহত্তর পরিসরে যারা যুক্ত আছেন তারাই আমাদের সম্পদ। এই যে আমাদের যে সারা বছর ধরে অল ইন্ডিয়া যে ড্রয়িং কম্পিটিশান চলে তার ফাইনাল রাউন্ডটা আমরা এই আজকের দিনে গুড ফ্রাইডের দিন করি। তো এখান থেকে যারা প্রথম সোনা, রূপো, ব্রোঞ্জ, এছাড়া টোটাল 12টা করে পুরস্কার, 5টা বিভাগে আমরা 60খানা পুরস্কার দিই। আর প্রত্যেকটা শিল্পীকে আর কি, নাচ, গান, আঁকা, আজ বাচিক শিল্পী হোক, প্রত্যেক শিল্পীকে আমরা এই মঞ্চে সম্বর্ধনা দিই আজকের দিনে। আর হচ্ছে প্রত্যেকটা যে বাচ্চা ফাইনাল রাউন্ডে যারা পায় তারা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা যে ট্রফি রেখেছি, প্রত্যেককে আমরা ট্রফি দিয়ে সম্বর্ধনা দিই। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আমার সঙ্গে রয়েছেন। আমরা এই বোর্ডটা সবার থেকে আলাদা কেন, আমাদের উপদেষ্টা প্রধান বরুণ সাহা বলবেন, মৃণাল স্যার বলবেন যে আমরা কীভাবে একটু আলাদা। স্যার, আপনার নাম? আমার নাম হচ্ছে বরুণ সাহা, আমি চিত্রশিল্পী একজন। যদি বলেন এই বোর্ডটা সবার তুলনায় একটু আলাদা কেন? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে সুপুরি গাছ আর পেঁপে গাছ, সুপুরি গাছ যতই ঝড় আসুক না কেন, সুপুরি গাছ কিন্তু বেঁকে গিয়ে আবার দাঁড়িয়ে যায়, পেঁপে গাছ ভেঙে যায়। এখন এটার সঙ্গে অন্য সংস্থার পার্থক্য হচ্ছে একটাই, এটা হচ্ছে সুপুরি গাছ। আসলে এই সুপুরি গাছে এই জন্য তুলনা করেছি যে দীর্ঘদিন যে গাছ টিকে থাকে তাকে সুপুরি গাছ বলছি, আর যারা নাকি খুব তাড়াতাড়ি চলে যায় তাকে পেঁপে গাছ বলছি। অন্য সংস্থার সঙ্গে এই সংস্থার এই পার্থক্যটা এখানে। আজকে সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদ দীর্ঘ বছর কাটিয়ে এসছে। এদেরকে দেখে অনেক সংস্থা আছে যারা নাকি একে নকল করার চেষ্টা করে, কিন্তু বেশি দিন টিকতে পারে না। এবং এতে কি হয়, মানুষের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়। কিছু মানুষ হয়তো ভাবে যে এরা অনেক কিছু দেখাচ্ছে, অনেক লোভ দেখাচ্ছে, এদের কাছে চলে যায়, একে ছেড়ে। ভুল। আমাদের দেখতে হবে কোন সংস্থা দীর্ঘদিন টিকে আছে। দীর্ঘদিন টিকে থাকার অর্থ হচ্ছে সততা, এবং বিভিন্ন কারণে তার দ্বিগুণ টিকে থাকে এবং ভালো কাজ করে টিকে থাকে। সুতরাং যার জন্য আমি ওই সুপুরি গাছ আর পেঁপে গাছের সঙ্গে তুলনা করেছি। এই সর্বভারতীয় চারুকলা সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদ একদম সুপুরি গাছের মতো আজও আছে এবং আরও বহু বছর থাকবে, এগুলো আমার মনে হয়। স্যার, অঙ্কন ছাড়া আর কি কি শিল্প জুড়ে রয়েছে? অঙ্কন ছাড়া আর কি কি এখানে এই পরিষদের সাথে জুড়ে রয়েছে? এখানে তো নাচ, গান, তারপরে যোগা, এগুলো, আবৃত্তি, এই সবগুলোই আছে। আর এটা সবচেয়ে আলাদা এই কারণে লাগে আমি এখানে এই প্রতিষ্ঠানের সঙ্গে 3-4 বছর ধরে যুক্ত। আমি খুব অবাক হয়ে যাই, এত বড় একটা অর্গানাইজেশন চলে, শুধুমাত্র একটা ওই লোক দেখানো ব্যাপার নয়, যেটা এক্ষুনি বরুণ সাহা বললেন, সেটা এখানে খুব একটা বড় আন্তরিকতা আছে। এবং আজকে এআই এবং মোবাইলের যুগে এটা এত বড় একটা পদক্ষেপ যে স্বতঃস্ফূর্তভাবে গার্জেন এবং স্টুডেন্ট সবাই এসে একই রিদিমে পার্টিসিপেট করে। আমি এটা দেখি উদ্বুদ্ধ হই, এবং আমি শুধু শান্তিনিকেতন থেকে এখানে আসি শুধুমাত্র এটার জন্য। ধন্যবাদ। স্যার, কতগুলি স্কুল আপনাদের সাথে জুড়ে রয়েছেন? আমাদের প্রায় প্রত্যেক বছর অল ইন্ডিয়া কম্পিটিশনে সবাই বসে না, 700 স্কুল আছে। 700 স্কুল। কতজন পার্টিসিপেট করে? এক বছর এক এক রকম করে। এবছর যেরকম টোটাল 600 মতো পার্টিসিপেট করেছে, 600 স্টুডেন্ট। সারা বছর ধরে আপনাদের কি কি প্রকল্প চলতে থাকে? সারা বছর ধরে আমাদের ওয়ার্কশপ চলে, অল ইন্ডিয়া কম্পিটিশান চলে, বোর্ডের এক্সাম চলে, যোগা কম্পিটিশান চলে, ক্যাম্প চলে, ইন্টারন্যাশনাল ক্যাম্প চলে, এগুলো চলতে থাকে। পরবর্তীতে কি আরও নতুন কিছু পদক্ষেপ নেবেন বাচ্চাদের জন্য? বাচ্চাদের জন্য সবসময় চিন্তাভাবনা করা, কোনো পদক্ষেপ নিলে সমস্ত বাচ্চাদের জানিয়ে দেওয়া হয়। এবং অ্যাকচুয়ালি বাচ্চাই তো ভবিষ্যৎ। হ্যাঁ, বাচ্চা শিশু মন্দির থেকে যদি ওদেরকে সেইভাবে পরিচালনা করা হয় তাহলে ভবিষ্যৎটা দেখা যায়।
তা নাহলে কিন্তু ভবিষ্যৎ দেখা যায় না। অভিভাবকদেরও আমি একই কথা বলি যে আপনারা সঠিক জায়গায় দিন, যাতে তাদের শিশু মনটা যেন ঠিকভাবে তৈরি হয়। হ্যাঁ, আমরা চেষ্টা করছি আরও বিভিন্ন নতুন নতুন পরিকল্পনা করতে, যাতে তারা সেখানে অংশগ্রহণ করতে পারে এবং তারা আরও এগিয়ে যেতে পারে। স্যার, আপনাদের বোর্ডের যে সার্টিফিকেটটা যেটা আপনারা প্রোভাইড করেন বাচ্চাদের, সেটা কি বেঙ্গলের বাইরেও ভ্যালিড? একদম একদম, বেঙ্গলের সর্বভারতীয় ক্ষেত্রে ভ্যালিড আর কি। জুনিয়র বেসিক ট্রেনিং বিএড করতে গেলে এক্সট্রা কোয়ালিফিকেশনের জন্য 100 নম্বর যেটা হয় সেটার জন্য ভ্যালিড। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। আর কিছু বলার নেই, অনেক ধন্যবাদ আপনাদের এটুকু সময়ও যে আপনারা বার করতে পেরেছেন তার জন্য। আমাদের ক্যানভাসের সম্পর্কে যদি একটু কিছু বলেন। আপনাদের এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই, কারণ আপনারা যেভাবে ইউটিউব চ্যানেল সুন্দর লঞ্চ করে এবং মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন, এই জন্য সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের তরফ থেকে ক্যানভাসকে অনেক অনেক ধন্যবাদ। আপনি কিছু বলবেন স্যার? মিডিয়াকে, কারণ আপনারাই সব কিছু, আপনারাই প্রচার করতে পারেন কারা কতটা এগিয়ে গেছে, কত ভালো, এবং মানুষকে আপনারাই স্বতন্ত্র করতে পারেন। তাদেরকে জানতে আপনারা সহযোগিতা করেন যে কোথায় তারা যাবে, কোথায় তারা অংশগ্রহণ করবে। স্যার, আপনি যদি ক্যানভাসের সম্পর্কে আপনি যদি কিছু বলেন। এইভাবে আগিয়ে আসুন বাচ্চারা, আরও তাড়াতাড়ি আরও বাচ্চারা যাতে এখানে যুক্ত হতে পারে, সকলকে জানানোর ব্যবস্থা আপনাদের মধ্যে দিয়েই হয়। আপনারা আরও চেষ্টা করুন সকলের যেন ঘরে ঘরে যেন বার্তাটা পৌঁছে যায় ক্যানভাসের মধ্য দিয়েই, যেন সমস্ত গার্জেনরা তাদের বাচ্চাদেরকে এই এআই এর যুগ থেকে ছবি আঁকার জগতে বা গান বাজানোর জগতে নিয়ে আসতে পারে। স্যার, আপনার একটু মত। ক্যানভাস নামটা সেটাই সার্থকতা আছে, মানুষ ওটা দেখেই তো অনেক কিছু করে, ক্যানভাসেরই তো তার পরিচয়। এবং এটা আমরা ক্যানভাসেই পেন্টিং করি কোনো মানুষকে দেখানোর জন্য, বা কোনো চিত্রশিল্পীর এটাই কাজ। আর আপনারা এটা এটাই ভেবে ভালো লাগছে কি ক্যানভাস এসছে এই চিত্রশিল্পীদের আরও বেশি প্রচার ঘটনা, আমাদের থেকে বেশি আমি মনে করব আমাদের ইন্টারভিউ নেওয়ার থেকে আপনারা যদি স্টুডেন্ট এবং গার্জেনদের নেন অনেক বেশি ভালো হবে, লাইভ হবে। দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? দর্শকরা এখানে বললাম, আমি তো অভিভূত হয়ে গেছি, অত দূর থেকে আসে শুধুমাত্র দর্শকদের জন্য এবং এখানকার প্যারেন্টস এবং স্টুডেন্টদের জন্য, এরা এত উৎসাহিত। আমি নানক নাথ, আমি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের লোকসংস্কৃতি বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে চর্চা করছি, গবেষণা করছি এবং বাংলার সংস্কৃতি, বাংলার শিল্পকলা, বাংলার ঐতিহ্য পরম্পরা নিয়ে দীর্ঘদিন কাজ করে চলেছি। আমার নিজের একটা স্কুল রয়েছে, ফুল পাখিদের আসর, যেটা মূলত আমি পেন্টিং এবং রিসাইটেশন। আসলে আমি কবিতার মানুষ, আমি কবিতা লিখি এবং আমি কবিতা বলি, কবিতা শুনি এবং আমার কবিতা নিয়েই আমার জীবনযাপন। কবিতার মধ্যেই আমার জন্ম, কবিতার মধ্যেই আমার মৃত্যু। ইতিমধ্যে বিভিন্ন প্রকাশনী থেকে আমার 21টি কবিতার বই বার হয়েছে এবং লোকসংস্কৃতি নিয়ে আমার দীর্ঘদিনের গবেষণা, পথ চলা শুরু। এবং বাংলার এই সংস্কৃতির মধ্যে আমি পেন্টিং এবং রিসাইটেশন, অর্থাৎ ছবি আঁকা এবং আবৃত্তি করা, এই শিল্পধারা দুটোকে নিয়ে পথ চলি। আমার নিজস্ব স্কুল রয়েছে, একটা বাচিক আর একটা ফুল পাখিদের আসর, যেটা নদিয়াতে অবস্থিত। আমি নদিয়ার কৃষ্ণনগর মহকুমার কৃষ্ণগঞ্জ ব্লকের মাঝদিয়াতে থাকি এবং সেখানেই আমার স্কুল। এবং ছেলেমেয়েদেরকে নিয়ে এই আঁকা, এই নাচ, গান, কবিতা, নাটক, অভিনয়, শিল্পকলা, ললিতকলা সব কিছু নিয়ে আমার ওঠাপড়া, আমার চলাফেরা, আমার ভালো লাগা, ভালোবাসা সব কিছু। স্যার, আপনি কত বছর ধরে সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের সাথে যুক্ত রয়েছেন? আসলে আমি সেরকমভাবে যুক্ত নই। আমার এক বন্ধু আমাকে অনেক দিন আগে এই পরিষদের কথা বলেছিল একটা অনুষ্ঠানে, যেহেতু প্রচুর অনুষ্ঠানে আমি সুযোগ পাই একটু যাওয়ার, তো তারপরে সেখানে আমার এখানে প্রহ্লাদদার সঙ্গে আলাপ হয়, চিত্রশিল্পী প্রহ্লাদদা। তিনি আমাকে বলেন যে আমরা এরকম একটা পরিষদ, এরকমটার সঙ্গে যুক্ত, একটা বোর্ডের সঙ্গে যুক্ত, তুমি যদি আমাদের অনুষ্ঠানে আসো খুব ভালো লাগবে। তো তিনি আমাকে এখানে আসবার আমন্ত্রণ জানান এবং এই পুরো অনুষ্ঠানটাকে সঞ্চালনা করবার দায়িত্ব দেন। আমি সেই আমন্ত্রণ পেয়ে আজকে এখানে এসেছি। স্যার, আপনি বললেন আপনার নিজস্ব একটা স্কুল রয়েছে, তো সেই স্কুলের পরীক্ষা কি এই বোর্ডের মাধ্যমে হয়? না, আমি যেহেতু এই বোর্ডের কথা, সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদের কথা আমি এর আগে সত্যি কথা জানতাম না এবং এই নামে কোনো বোর্ড আছে, কারণ আমরা খুব মফস্বলের মানুষ, কলকাতার দিকে এত বোর্ড, এত কিছু রয়েছে জানতাম না। সেই জন্য আমাদের ওখানটায় প্রাচীন কলাকেন্দ্র, বঙ্গীয় সঙ্গীত পরিষদ এবং রবীন্দ্রভারতী অ্যাফিলিয়েটেড এইগুলোই চলে। তো আমাদের বোর্ডটাই বঙ্গীয় সঙ্গীত পরিষদ, রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড। এই বোর্ডের কথা আমি আগে জানতাম না, এখনও পর্যন্ত আমি এই বোর্ডের সঙ্গে যুক্ত হইনি, ভবিষ্যতে আশা রাখছি হব।
এই বোর্ডের সাথে কাজ করে কি আপনার ভালো লাগছে? হ্যাঁ, আজকে এখানে আসতে পেরে তো আমার ভীষণ ভালো লাগছে, কারণ এত ছেলে মেয়ে, এত উৎসাহ, এত উদ্দীপনা এবং শিল্পের এত নানান রকম দিক এখানে তুলে ধরা হচ্ছে, এবং এই শিল্পাঙ্গন পরিষদ নানান রকম কর্মকাণ্ডের মধ্যে দিয়ে এটাকে আরও বিস্তৃতি ঘটাচ্ছে। এটা আমার প্রসারটা খুব ভালো লাগছে, আমার ভীষণ উদ্যোগী প্রশংসার দাবি রাখে এটা। স্যার, এখন অনেক বাচ্চাদেরকেই বোঝানো হয় যে পড়াশোনাটাই মেন সাবজেক্ট, আদার্স অন্য কিছু যেমন নাচ গান এই সমস্ত কিছু ওই ক্লাস 6-7 অবধি, তারপরে করার কোনো প্রয়োজন নেই, কারণ সেটা নিয়ে ভবিষ্যৎ হয় না। তো যারা এটা বলে তাদের উদ্দেশ্যে ঠিক আপনি কি বলবেন? আমি প্রথমেই বলবো যে আপনারা ভীষণভাবে সতর্ক থাকুন এবং সচেতন হন, কারণ আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, আমাদের বিশ্বভারতী শান্তিনিকেতন গড়েই তোলা হয়েছে, এবং কলকাতার বুকে, এটাও কলকাতার বুকে সোদপুর, কলকাতার বুকে কলামণ্ডলম রয়েছে, এবং এখানে শুধুই নাচ গান আবৃত্তি আঁকাটা শুধুমাত্র আঁকাই নয়, কারণ এটা শৌখিনতা নয়, জেন্টেলম্যান অ্যামেচার ওয়ার্কই নয়, বা শৌখিন পুরাতনী চর্চাও নয়, এটা একটা বিস্তৃত পড়াশোনা এবং গবেষণার জায়গা রয়েছে, যেখানে আমরা এটাকে নিয়ে পড়াশোনা করে, গবেষণা করে, উচ্চতর ডিগ্রি লাভ করে, অনেক স্কলারশিপের মাধ্যমে অনেক বড় বড় জায়গায় প্রতিষ্ঠিত হতে পারি। সুতরাং নাচ গান আঁকা কবিতা শুধুমাত্র বিনোদন নয়, এটা আমাদের শিল্পসত্তার সঙ্গে, আমাদের অস্তিত্বের চৈতন্যের সত্তার সঙ্গে এটার পড়াশোনার ব্যাপ্তি রয়েছে, গবেষণার জায়গা রয়েছে, এবং জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার অনেক সেক্টর রয়েছে। এই পড়াশোনার পাশাপাশি এইগুলো নিয়ে তারা নবরূপে শিল্পকলা, ললিতকলা, মনসুসময়, চৈতন্যে, মননে যে রয়েছে, এবং এটা তো আমরা নিয়েই জন্মাই। যারা শিল্পী, প্রকৃত শিল্পী, যাদের মধ্যে শিল্প সত্তা থাকে, কেউ সঙ্গীত শিল্পী হন, কেউ নৃত্যশিল্পী হন, কেউ আবৃত্তি শিল্পী হন, কেউ অভিনেতা হন, কেউ চিত্রশিল্পী হন, কেউ বাদ্যযন্ত্র শিল্পী হন, তা আমরা এটাকে নিয়েই জন্মাই এবং এটাকে নিয়েই পৃথিবী থেকে চলে যেতে হয়। এটা জোর করে আরোপিত করে, জোর করে চাপানো যায় না কারোর উপরে। তা যারা এই রকম শিল্প সত্তার অধিকারী, আমি বলবো যে সে অমলকান্তি রোদ্দুর হতে পারেনি, সে কষ্ট যন্ত্রণা বুকে নিয়েই বেঁচে থাকতে হবে। অনেক ধন্যবাদ। নমস্কার, অনেক ভালো লাগলো যে চ্যানেল ক্যানভাস তো একটা বড়, আমাদের পৃথিবীটা একটা বড় ক্যানভাস, মানে আমাদের এই নেচার স্টাডি, আমাদের এই প্রকৃতি এত বড় একটা ক্যানভাস, যেখানে আমাদের এত বর্ণময় চিত্র, বর্ণময় কল্পনা, ভাবনা, আশা আকাঙ্ক্ষা আমরা এখানে আঁকি, লিখি, এত সাহিত্য সৃষ্টি করি। তো এই ক্যানভাসের দাঁড়িয়ে আমি এই ক্যানভাস চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ জানাই, এই প্রোডাকশন হাউসকে, এবং সঙ্গে তোমরা যারা রয়েছো আমার কাছে এসেছো, রঞ্জন দাস, বিশেষ করে ক্যানভাস রঞ্জন দাস, আর তুমি রাজেশ্বরী, বাহ খুব ভালো লাগলো রাজেশ্বরী, যে তোমরা আমার স্পিচটুকু নিলে। জানি না এগুলো মানুষ শুনবে কি না, বা মানুষ এটা শুনে কিছু করবে কি না, কিন্তু আমার মনে হয় যে এই বিরাট প্রকৃতির পাঠশালাতে, এই ক্যানভাসে যেন মানুষ দাগ কেটে যেতে পারে। আমাদের ইউটিউব চ্যানেল আছে স্যার, ক্যানভাস এই হাউস অফ ক্রিয়েশন। তো আমাদের ইউটিউব চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? তোমরা আরও সুপ্রতিষ্ঠিত হও এবং আরও ভালো ভালো কাজের সঙ্গে থাকো, এবং হারিয়ে যাওয়া, বিলুপ্ত হয়ে যাওয়া এবং আয়নার পেছনে থাকা মানুষগুলো, যারা পর্দার আড়ালে থাকেন, যাদের কেউ চেনে না জানে না, তাদেরকে তুলে ধরো এবং তারা সামনে আসুক, প্রচারের আলোয় আসুক। এবং যে মানুষটা সত্যিই একটা শিল্পী মানুষ, যার মধ্যে শিল্পত্ব রয়েছে, সে কিন্তু অনেক ক্ষেত্রে দেখি যে ঢাকা পড়ে যায়, এবং সে মেঘে ঢাকা সূর্যের মতো। সেই ঋত্বিক ঘটকের সিনেমা দেখেছিলাম, মেঘে ঢাকা তারা, নিতা, যেখানে বলতে চাই আমি বাঁচতে চাই দাদা, আমাকে বাঁচাও। মানে যে বাঁচতে চাওয়ার বা বাঁচার যে খিদেটা আমাদের মধ্যে থাকে, আমাদের ভেতরে যে শিল্পটা থাকে, এই শিল্পটা নিয়ে যেন আমরা এগোতে পারি, বাঁচতে পারি। সেসব মানুষগুলোর কাছে যাও, তাদেরকে তুলে ধরো, তারা যেন স্বতঃস্ফূর্ত আবেদনে নিজেদেরকে নিয়োজিত করতে পারে, এটাই একান্ত প্রার্থনা। ক্রিয়েশন এই চ্যানেলটা মানুষ কেন দেখবে? ক্যানভাস তারা এই কারণেই দেখবে, কারণ ক্যানভাস নামটার মধ্যেই একটা প্রতীকী ব্যাপার রয়েছে, একটা বহুমাত্রিকতা রয়েছে, একটা বর্ণময়তা রয়েছে। যে ক্যানভাসটা কি, ক্যানভাসটা একটা বড় সাদা পৃষ্ঠা। ক্যানভাস মনে হলে একটা বড় সাদা পৃষ্ঠা, যেখানে আমরা আপন মনের মাধুরী মিশে তোমারে করেছি রচনা, যেখানে আমি আমার অধরা মাধুরীকে রং তুলি দিয়ে আঁকতে পারবো, আমি আমার কলমের কালি দিয়ে কবিতা লিখতে পারবো, আমার ভাবনা দিয়ে আমি সাহিত্য সৃষ্টি করতে পারবো। তো সেই জায়গা থেকে দেখলে ক্যানভাস সত্যিই তো জীবনটা আমাদের একটা প্রতিচ্ছবি, আমাদের মনের ভাবনার যে প্রতিচ্ছবি ক্যানভাসে প্রতি মুহূর্তে প্রতিফলিত হচ্ছে, সেই আমাদের অভিব্যক্তি, আত্মপ্রকাশ, অনুভূতি আমরা ক্যানভাস
ক্যানভাসে দিতে চাই সবসময়। সেদিক থেকে ভাবলে ক্যানভাস চ্যানেল বা ক্যানভাসের যে মুখ্য উদ্দেশ্য খুব ভালো, যে আমাদের মনের অভিব্যক্তিটা অন্তত ক্যানভাসের মধ্যে দিয়ে সকলের কাছে পৌঁছাক। হ্যাঁ, সবাই শুনবেন, সকলের কাছে এটাই কাম্য। সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদে এসে আমাদের স্যারকে পেয়ে গেছি, রবীন্দ্রনাথ রক্ষিত স্যারকে পেয়ে গেছি। যুক্ত রয়েছে। আমি এই বোর্ডের সঙ্গে এই প্রথম বছর, আমার কোনো অভিজ্ঞতা ছিল না এনারা কিভাবে কি উপস্থাপনা করেন। তো আমি দেখলাম যে 60 জন ছাত্রছাত্রীকে এখানে বসিয়েছিলাম, তার মধ্যে ফাইনাল রাউন্ডে 6 জন উঠেছে। তারা আজকে এখানে কম্পিটিশানে বসেছিল এবং এনাদের প্রোগ্রাম চলছে। এখনো পর্যন্ত রেজাল্ট আমরা জানি না কি রেজাল্ট হবে, সেই অপেক্ষায় আমরা। সর্বভারতীয় শিল্পাঙ্গন পরিষদে এসে আমাদের চেনা স্যার রবীন্দ্রনাথ রক্ষিত স্যারকে দেখতে পেয়ে গেছি। তো স্যার, জিজ্ঞাসা করব, আপনি এই বোর্ডের সাথে কত বছর ধরে যুক্ত রয়েছেন? আমার এই বোর্ডের সঙ্গে এই প্রথম বছর। আমার সঙ্গে এই বোর্ডের সঙ্গে গত 2 মাস হলো যোগাযোগ হয়েছে। তো ওনারা আমাকে ফর্ম দিয়ে এসেছিলেন, তো আমি সেই ফর্ম নিয়ে ফিল আপ করে মোটামুটি 60 জন ছাত্রছাত্রীকে বসিয়েছিলাম। তার মধ্যে থেকে 6 জন সিলেক্ট হয়েছে এই ফাইনাল রাউন্ডে। তারা আজকে এসছে, কম্পিটিশানে অংশগ্রহণ করেছে। এখন পর্যন্ত ফলাফল বেরোয়নি, ফলাফল বেরোলে জানতে পারবো কে কী হয়েছে না হয়েছে। এবং এদের ব্যবস্থাপনা দেখছি মোটামুটি ভালো, খারাপ করে না, ভালোই। সবাইকে, বাচ্চাদেরকে একটু এগিয়ে নিয়ে চলার পথে ওরা খুব বদ্ধপরিকর। তাই এরকম করলে আশা করছি ছাত্রছাত্রীরা অনেক আরও ইন্সপায়ার্ড হবে, আরও সামনের দিকে এগিয়ে যাবে। তোমার নাম? আমার নাম সৌভিক দত্ত। সৌভিক, এখানে কি এক্সাম দিয়েছো ড্রয়িং এ? না, এর আগে দিইনি। আজকে দিয়েছো? হ্যাঁ। কেমন হয়েছে? ভালোই হয়েছে। আচ্ছা, কি থিম এঁকেছো? হ্যাঁ, কি থিম এঁকেছো? আমি তো ওই মারাঠিদের যারা যারা নৃত্য করে তাদের নিয়ে এঁকেছি। আচ্ছা, থিমটা কি স্যার বলে দিয়েছেন? না, আমি মা আমাকে হেল্প করেছে থিমটা বার করতে। নিজের ভাবনা? না, মাই ভেবেছে। মা ভেবে দিয়েছে। সবাই চাই যাতে ও সবার থেকে একটু আলাদা করে যেন আঁকার চেষ্টা করে। সবাই তো একই ক্যাটাগরিতে আঁকবে, সবার থেকে কিভাবে যেন একটু আলাদা হয়, যাতে ওর আঁকাটা যাতে জাজদের একটু চোখে লাগে। ওই হিসেবে ওকে সব চুজ করে দিই আঁকাগুলোকে, ওইগুলোই ও আঁকছে। তুমি স্যারের কাছে কত বছর ধরে আঁকছো? আমি তো স্যারের কাছে 4-5 বছর ধরেই আঁকছি। খুব ভালো লাগলো স্যার, আপনি এখানে এসেছেন, সত্যি ভীষণ ভালো লাগলো। আসবে, আমি জানতাম না যে ক্যানভাস থেকে আজকে এখানে আসবে, দেখা হয়ে গেল, খুব ভালো লাগলো। চেষ্টা করছি আমরাও অনেক জায়গায় যাওয়ার, অনেক কিছু তুলে ধরার, বাচ্চাদের একটু বিশেষ কিছু দেখানোর, যে শিল্পগুলো এখনো পিছিয়ে পড়ছে না। অনেক জায়গায় অনেক ভালো ভালো কিছু হচ্ছে যেগুলো ছোট ছোট বাচ্চাদের চোখের সামনে পড়ছে না, যার জন্য গার্জেনরা এখন বেশি করে পড়াশোনাকে ফোকাস করছে। কারণ পড়াশোনা রিলেটেড অনেক কিছু আমরা টিভিতে দেখতে পাই, কিন্তু এই সমস্ত শিল্প রিলেটেড আমরা কিছু টিভিতে সেইভাবে দেখতে পাই না। ওর জন্যই আমাদের ক্যানভাসের এই প্রচেষ্টা। ছোট ছোট জায়গায় যাই, স্যার ডেকেছিলেন, আমরা এসেছিলাম, এটুকুই। স্যার, আপনি আর কি বলতে চান ক্যানভাসের জন্য? ক্যানভাসে চলার পথ অনেক দীর্ঘ হোক এবং অনেক শুভেচ্ছা রইল এই ক্যানভাসের যে কর্ণধার রবীন্দ্রনাথ দাস মহাশয়কে, আমার বন্ধু। তো ওর সঙ্গে খুব ভালো পরিচয় আছে আমার। তো ও যে এই যে প্রচেষ্টা, এটা খুব অনেক দূর যাক, আমার পাশে আছি, সবাই আছি পাশে। জয় হোক। থ্যাংক ইউ স্যার। আমরাও থাকবো স্যারের পাশে সব সময়, এই প্রচেষ্টাকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আপনারা পাশে থাকলে আশা রাখছি আমরাও সত্যি অনেক দূর যেতে পারবো, এবং আমাদের সাথে সাথে অনেক ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ আই থিঙ্ক খুলবে আরেকটু, এবং মানুষও বিশ্বাস করবে যে শুধু পড়াশোনা নয়, এই শিল্প নিয়ে গেলেও বাচ্চাদের ভবিষ্যৎ রয়েছে। সবাই ভাবে আঁকাটা ছোট বয়সের জন্য, বড় হলে যেন এটা একদম পিছিয়ে পড়ে যায়, কিন্তু আমরা চাই যাতে কি এটাকে পিছিয়ে না পড়া হোক, বড় হলেও যেন আঁকাটাকে নিয়ে যেন অনেকে যাদের স্বপ্ন আছে সেটা যেন তারা সত্যি করতে পারে। থ্যাংক ইউ সো মাচ। শুনলাম আপনার, ভীষণ ভালো লাগলো। আপনার পরিচয়টা? আমার নাম প্রদীপ সরকার, আমি বনগাঁয় সুচিত্রা আর্ট একাডেমি, যেই আর্ট একাডেমিটা আছে তার কর্ণধার, প্রিন্সিপাল। আমি আঁকা এবং গানের শিক্ষক।
আচ্ছা, আপনি আঁকার সাথেও যুক্ত রয়েছে? আমি আঁকা এবং গানের শিক্ষক দুটোই। আচ্ছা, কত বছর ধরে এগুলোর চর্চা চলছে স্যার? আমি 2014 সাল থেকে শুরু করেছি। আমার এই বছর এই 11তম বছরে পদার্পণ করলো এবার আমার আর্ট একাডেমি, আর্ট অ্যান্ড মিউজিক্যাল একাডেমি। আচ্ছা, এই বোর্ডের সাথে কত বছর ধরে যুক্ত রয়েছে? এই বোর্ডের সাথে আমি গত 3 বছর ধরে যুক্ত আছি। 3 বছর আমি আছি। আপনার কি মনে হয় এই বোর্ড বাচ্চাদের জন্য হেল্পফুল? অবভিয়াসলি, কারণ দেখুন এত বড় একটা প্ল্যাটফর্ম দিচ্ছে, সেখানে বাচ্চাদের যেমন উৎসাহ দিচ্ছে নানা রকম প্রাইজের মাধ্যমে, এবং সেখানে রাইট জাজমেন্টের মাধ্যমে এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড দেওয়া হচ্ছে, যেখানে গোল্ড মেডেল, সিলভার মেডেল আর ব্রোঞ্জ মেডেল থাকছে। আদার্স তো অন্যান্য স্টুডেন্টরা ট্রফিস পাচ্ছে। সেই জন্য আমি মনে করি যে বাচ্চাদের একটা ভালো জায়গা করে দিচ্ছে আমাদের সর্বভারতীয় বোর্ড। আপনার নিজস্ব স্কুল রয়েছে আঁকা এবং গানের? হ্যাঁ, আমার নিজস্ব স্কুল আছে, গত 2014 সাল থেকেই আছে। আচ্ছা, আপনার স্কুলের সারা বছর ধরে কি কি প্রোগ্রাম চলে? আমার আর্ট স্কুলে যেটা হয়, জানুয়ারি মাসে আমরা রাখি হচ্ছে প্রত্যেক বছর অ্যানুয়াল এক্সামিনেশন, এবং সেই সময় অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশন থাকে, এবং বছরে 2টি করে অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশন হয়। এবং তারপরে থাকছে রবীন্দ্র জয়ন্তীর প্রোগ্রাম, তারপরে 15ই আগস্টের উপরে প্রোগ্রাম থাকে, এবং সবথেকে বড় আকর্ষণ যেটা আমার মা দুর্গা প্রতিযোগিতা, যেটা বনগা উত্তর 24 পরগনার বনগায় আমি এই জিনিসটাকে তৈরি করেছি। আমার মা দুর্গা শুধু আমার আর্ট একাডেমি না, বহু আর্ট একাডেমি থেকে স্টুডেন্টরা এসে এখানে পার্টিসিপেট করে। আমি এর জন্য কৃতজ্ঞ যে ভগবান আমাকে এই পর্যায়ে এনেছে। ভগবানের কাছে, আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। ছোট ছোট বাচ্চাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান, যারা আঁকা এবং গান, নাচের সাথে যুক্ত, তাদের কিভাবে প্রস্তুতি নিলে তারা ভবিষ্যতে বড় হতে পারবে? আপনি ঠিক তাদের উদ্দেশ্যে কি বলবেন? দেখুন, ব্যাপারটা হচ্ছে আঁকা এবং গান আমরা যেটা মনে করি শিল্পী হিসাবে, এইটা সবথেকে বড় রিফ্রেশমেন্টের জায়গা। সারাদিনে আমরা এই যে পড়াশোনা করি, আমরা সারাদিন যে অফিসে কাজ করি বা যাই করি, যদি আমরা এই আঁকা গান নিয়ে একটু বসি, আমাদের সারাদিনের যে ক্লান্ত মনটা শান্ত হয়ে যায়। আর একটা বিষয়, এই আঁকা গানের মাধ্যমে যেই সম্মানটা আজ আমি পেয়েছি বা ভবিষ্যতে অন্যরা পাবে, এটা কিন্তু অন্য কোনো কিছুতে পাবে না। আঁকা গান যেমন শুধু পয়সা দেবে তা না, আপনাকে সম্মান দেবে, মনের শান্তি দেবে, যেটা অন্য কোনো চাকরি বা অন্য কোনো জিনিস আপনাকে দিতেই পারবে না। একজন WBCS অফিসার, তারও দেখবেন যদি সে আঁকা গান বা কোনো কালচারাল কিছুর সাথে যুক্ত না থাকে, তার দেখবেন মাইন্ডটা আস্তে আস্তে জড়তার মধ্যে চলে আসবে। তো আমি মনে করি আঁকা গানের উপরে, শিল্পর উপরে, মেন কথা শিল্পর উপরে কিছুই হয় না। আর আমি প্রত্যেকটা গার্জিয়ানকে বলবো, যাতে আপনার ছেলে মেয়ে যদি চায় শিল্প নিয়ে এগোতে, কারণ শিল্প নিয়ে যদি সে এগোতে চায়, তাকে এগোতে দিবেন, নয়তো তার মধ্যে জড়তা চলে আসবে। স্যার, কিভাবে প্রস্তুতি নেবে বাচ্চারা এই লাইনটা নিয়ে, যারা এগোতে চায়? যে কোনো লাইন, নাচ হতে পারে, গান হতে পারে, আঁকা, আরও অন্যান্য শিল্পর সাথে যারা যুক্ত আছে, তারা কিভাবে প্রস্তুতি নিলে ভবিষ্যতে আরও বড় হতে পারবে? তাদের কিভাবে প্র্যাকটিস করা উচিত? প্রস্তুতির ক্ষেত্রে বলবো, আমাদের দেখুন, আঁকার মাস্টার হওয়া সব থেকে সোজা। আমি আঁকা ধরুন পারি না, একটা ঝোলা নিয়ে বাজার থেকে 5টা বই কিনে নিয়ে আমি আঁকার মাস্টার হয়ে গেলাম। এইরকম ফ্রড টিচারদের থেকে আগে বাঁচতে হবে। কারণ ধরুন, একটা ভালো একটা আর্ট একাডেমি, তার একটা মিনিমাম রেঞ্জ আছে, ভালো মাসিকে একটা রেঞ্জ আছে যে এই টাকায় সে আঁকায়। কিন্তু অথচ দেখবেন কেউ কোনো মাস্টাররা আছে 80 টাকা, 50 টাকা, 100 টাকা এরকম দুমদাম করে আঁকানো শেখাচ্ছে, কিন্তু আদতে তারা কিন্তু জাস্ট ইনকামের জন্য করছে ওটা। তারা নিজেরাই জানে না আঁকা নিয়ে বা গান নিয়ে কিছু করা যায় কি না যায়। এরকম ফ্রড টিচার থেকে আগে বাঁচুন, ভালো টিচারের কাছে যান, যারা অভিজ্ঞ টিচার, দীর্ঘদিন ধরে ক্লাস করাচ্ছেন, যাদের নাম এরকম বড় বড় জায়গায়, কেন এর থেকেও বড় বড় জায়গায় আছে, সেই সকল টিচারদের সাথে যোগাযোগ করতে হবে আগে। আমাদের প্রথম সমস্যা, গার্জিয়ানদের প্রথম সমস্যা, কোথায় একটু কম টাকায় আঁকা শেখানো হয়, কোথায় একটু কম টাকায় গান শেখানো হয়, এইটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। তো গার্জিয়ানদের আগে এই জিনিসটা বুঝতে হবে যে এই কম টাকার জন্য আমি সেই বাচ্চাটার ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছি, এটা আগে বুঝতে হবে, নয়তো কোনো লাভ নেই। আচ্ছা স্যার, অনেক
টিচারই আছে যারা ভাবে, যারা একদম ছোট মধ্যবিত্ত ঘর থেকে বিলং করে, তাদের জন্য অনেক টিচারই রয়েছে যারা মাইনে কম নেয়, অল্প মাইনেতেই তারা শেখায়, শুধুমাত্র সেই বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে যে তারাও কিছু শিখুক। আপনার বক্তব্যের মাধ্যমে যদি সেই রকমভাবে গার্জেনরা জাজ করে, তাহলে তো সেই টিচারদের প্রাধান্য দেওয়া হবে না। আমি এখানে আরেকটা কথা বলতে চাই, সেইটা হচ্ছে দেখুন, এইখানে যেমন একটা ক্লাস মেনটেন করতে হয়, সেই রকম এইখানে আমরা কি করে বুঝবো যে একটা টিচার ভালো কি খারাপ? প্রথমে একজন ভালো মাস্টারের কাছে দিতে গেলে আমরা সেটা জাজ করি না, শুধু মাইনে কম দেখেই দিয়ে দিই। আমরা নিজেরা যারা ভালোভাবে আমরা শেখাই, আমাদের মাইনে কিন্তু বেশি, কিন্তু ভালোভাবে আমরা যারা শেখাই তাদেরও কিন্তু অনেক ব্যাচ আছে যেখানে অনেক কম টাকায় শেখানো হয়, এইগুলো আছে। সেই ব্যাচে আসবে বাচ্চা কাচ্চারা, সেই ব্যাচে আসবে, সেই সব ক্লাসে আসবে। 1 2 যেটা হচ্ছে আপনার যে আপনার সন্তানকে ধরুন আপনি যখন গান শেখাতে যাচ্ছেন বা ছবি আঁকাতে দিচ্ছেন, তখন আপনি একজন মাস্টার কে শেখাচ্ছে শুধু সেখানেই দিচ্ছেন, তার সম্বন্ধে একটু জানছেন না, খোঁজ নিচ্ছেন না, আপনি শুধু মাইনেটা দেখেই দিয়ে দিচ্ছেন। অনেক টিচাররা আছে হয়তো, কারণ তারা হয়তো ভালো, তাদের মাইনে কম, কিন্তু এখন আমরা তো দেখি না সেরকম কিছু, কিন্তু তারপরে দেখছি যারা মাইনে কম তাদের হচ্ছে কোয়ালিটি সত্যিই খুবই খারাপ। কিন্তু কিছু কিছু ভালো টিচাররা আছে, তাদের আলাদা কিছু ব্যাচ তারা করেছেন, এমনকি ফ্রি অফ কস্টেও শেখায়, সেই সকল ব্যাচ আছে। শুধু সেই টিচারের সন্ধানটা আপনি করুন। আপনি যদি আপনার অবস্থার কথা বলেন যে আমি পারছি না, সেই টিচার কি হেল্প করবে না? আমি তো হেল্প করব, এইটুকু আমি জানি। আমি অনেক স্টুডেন্টদের কনসেশনে শেখাই, সেটা তো আমি পার্টিকুলার কাউকে বলতে পারবো না যে একে শেখাই আমি এত টাকা দিয়ে এইভাবে, অনেকের কাছে তো টাকা নিও না, তো সেটা আই থিঙ্ক বলে বেড়ানো উচিত না। ঠিক আছে, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো লাগলো। আপনার গান আমাদের ভীষণ ভালো লেগেছে। আপনি ক্যানভাসে হাউস অফ ক্রিয়েশনের দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের উদ্দেশ্যে আমি বলবো যে আপনারা আঁকার সাথে থাকুন, গানের সাথে থাকুন, নাচের সাথে থাকুন, শিল্পের সাথে থাকুন, এবং হাউস অফ ক্রিয়েশন এই ক্যানভাসের সাথে থাকুন। অনেক অনেক ধন্যবাদ সকলকে, নমস্কার। থ্যাংক ইউ। নীলাব্রত আচার্য। স্যার, আপনি এই বোর্ডের সাথে কত বছর ধরে যুক্ত রয়েছেন? হ্যাঁ, এই বোর্ডের সাথে কত বছর ধরে যুক্ত রয়েছেন? আমি এইটাতে প্রায় 15-20 বছর আছি। সারা বছর ধরে এই বোর্ড কি কি উদ্যোগ নিয়ে থাকে? সারা বছর ধরে এই বোর্ড কি কি প্রকল্প নিয়ে থাকে? দেখুন, এই বোর্ডের সাথে আমি বেশি দিন যুক্ত নয়, এই বোর্ডের সাথে আমি নতুন হয়েছি। আমি সাধারণত সর্বভারতীয় ক্রিয়েটিভ অ্যান্ড কালচারালের সাথে যুক্ত আছি, আর এই বোর্ডটার সাথে আমি নতুন যুক্ত হয়েছি। তো আজকে এদের প্রোগ্রাম দেখে মনে হচ্ছে যে খুবই সুন্দর করেছে, বা পরবর্তীকালে এরা আরও ভালো করার চেষ্টা করুক। আমরা চাই যাতে আমাদের মতো ছোটোখাটো টিচাররা বা অন্যান্য আরও নতুন টিচার যারা হচ্ছে বা যারা এই লাইনে আসার চেষ্টা করছে, তারা আরও উৎসাহ পাবে। হ্যাঁ, এইগুলো আমরাও চাইছি। স্যার, আপনি কি নিজে ড্রয়িংয়ের সাথে যুক্ত? হ্যাঁ, ড্রয়িংয়ের সাথে যুক্ত আছি। আমারও স্টুডেন্টরা এসছে, কয়েকজন পার্টিসিপেট করেছে। হ্যাঁ, সি গ্রুপ থেকে একজন, ই গ্রুপ থেকে একজন, ডি গ্রুপ থেকে, এবং আমার মেয়েও রয়েছে। এখানে প্রতিযোগিতা দিতে এসেছো, তারা কেউ এখন যাবে না, কারণ তোমাদের কিন্তু একটা পুরস্কার পাওনা। এটা আমার মেয়ে, ঠিক আছে, এ ডি গ্রুপ থেকে, এও আমার সিনিয়র স্টুডেন্ট আছে, এও ই গ্রুপ থেকে করেছে। আর ও এদিকে আয়, ও করে এতে যুক্ত হয়েছে, সি গ্রুপ থেকে পার্টিসিপেট করেছে, সিলেকশন হয়েছে। তো দেখা যাক কতখানি কী হয়। কেমন হলো এক্সাম? ভালো হয়েছে। তোমার কত বছর ধরে আঁকা শিখছো? 3-4 বছর। কেমন হয়েছে এক্সাম? ভালো হয়েছে। কি থিম এঁকেছো? কৃষ্ণ ঠাকুর এঁকেছো। আচ্ছা, ভবিষ্যতে কি আঁকা নিয়ে এগোবে? ভবিষ্যতে কি আঁকা নিয়ে এগোতে চাও?
তুমি ড্রয়িং ছাড়া আর কিছু শেখো? ড্রয়িং আর পড়াশোনা। আচ্ছা,